আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে আমি ইনঅর্গানিক কেমিস্ট্রির যে পর্যায় সারণী নিয়ে আমি এর আগে আলোচনা করেছিলাম। আজকে যেটা আমি আলোচনা করব, মূল আলোচনাটা হচ্ছে এই যে পর্যায় সারণীতে বিভিন্ন যে মৌলগুলো অবস্থান করছে, এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস আমরা দেখে কিভাবে পর্যায় সারণীতে কোন গ্রুপে বা কোন পর্যায়ে বা কোন শ্রেণীতে অবস্থান করছে সেটাই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা যাতে একটা মৌল ইলেকট্রন বিন্যাস লিখলে সাথে সাথে বলতে পারেন যে এই মৌলটা পর্যায় সারণীর এই শ্রেণীতে বা এই পর্যায়ে এবং এই শ্রেণীতে অবস্থান করছে। সেটা কিভাবে আমরা মনে রাখবো এবং কিছু টেকনিক আছে সেটা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। আর ইলেকট্রন বিন্যাসগুলো লেখা, এটা নিয়ে আগে আমি ভিডিও করেছি, ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখতে হয়, ইলেকট্রন বিন্যাস লেখার নিয়ম। তো আজকে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি যে ইলেকট্রন বিন্যাসের উপরে ভিত্তি করে কিভাবে একই গ্রুপ এবং কোন পর্যায়ে এবং কোন শ্রেণীতে অবস্থান করছে সেই বিষয়টা। এখানে আপনাদের আমি কয়েকটা বিষয় দেখাচ্ছি আগে, আপনারা এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এখানে দেখুন, আমি প্রথমে লিখেছি NS1 থেকে NS2 NP5। এই যে এই জিনিসটা লেখা হয়েছে, এটা হলো অর্থাৎ NS1, N বলতে এখানে বোঝানো হয়েছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, বা আমরা যে শক্তি স্তর বুঝি সেটাকে বোঝানো হয়েছে। N মানে যে 1, 2, 3, 4, এভাবে যে একটা শক্তি স্তরের সংখ্যাকে বোঝানো হয় আর কি, 1, 2, 3, 4 ইত্যাদি। এখানে দেখুন, NS1 থেকে NS2 NP5 পর্যন্ত যে ইলেকট্রন বিন্যাস হবে সেটা হবে গ্রুপ 1A থেকে 7A পর্যন্ত। অর্থাৎ এই ইলেকট্রন বিন্যাস মানে ইলেকট্রন বিন্যাস যে মৌলগুলো পাবে ধারাবাহিকভাবে, সেগুলো 1A থেকে 7A পর্যন্ত পূর্ণ হবে, পর্যায় সারণীতে অবস্থান করবে। তো এখানে n এর মান যত বাড়বে, n এর মানটাই মূলত পর্যায় হিসাবে ব্যবহার হবে, বোঝানো হবে। আর সর্ববহিষ্ঠ স্তর, যেটা শক্তি স্তর SP, এগুলো দিয়ে সর্ববহিষ্ঠ স্তরে ইলেকট্রনের সংখ্যা দিয়ে আমরা শ্রেণীর সংখ্যাটা হিসাব করব এখানে। এখন দেখুন, NS1 যদি একটি ইলেকট্রন থাকে সেটা 1A তে যাবে। অর্থাৎ সর্ববহিষ্ঠ স্তরে যদি একটা ইলেকট্রন থাকে পর্যায় সারণীতে, সেটা হবে 1A শ্রেণীতে। এটা যদি n সমান যদি 1, 2, 3, 4 যেটাই হয় সেই পর্যায়ে যাবে এবং 1A শ্রেণী হবে। যদি দুইটা হয় তাহলে 2A তে যাবে। যদি এখানে দেখছি NS2 NP1, তাহলে 3A তে অবস্থান করবে সে মৌলটা। NS2 NP2, সেটা 4A, এভাবে ক্রমান্বয়ে যাচ্ছে। এরপরে আছে দেখুন NS2 NP3, এটা 5A, NS2 NP4, এটা 4A তে যাবে। সরি, এটা হচ্ছে 6A, এটা 5A, এটা 6A। আর এরপরে দেখুন এখানে এই যে 3, 2, 5, 4, 2, 6, 5, 2, 7, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা যত, এখানে গ্রুপ ওইটা ওই গ্রুপে যাবে আর কি। এখানে 7টা আছে, 7A তে যাবে। এগুলো মনে রাখাটা অনেকটাই সহজ। তবে কিছু মৌল আছে যেগুলো 1B উপশ্রেণী, আমাদের এই যেগুলো সাব গ্রুপ বলা হয়, 1A এবং A এবং B দুইটা গ্রুপে ভাগ করা হয়েছে। একটা হলো 1A থেকে 7A, আর একটা হচ্ছে 1B থেকে 7B, এবং এভাবেই সাব গ্রুপগুলা
করা হয়েছে বা উপশ্রেণীগুলো করা হয়েছে। এখানে দেখুন এগুলা যেভাবে দেখানো হয়েছে, এর পরেরটা একটু দেখুন। এই যে n-1 d10 ns1, এই ধরনের ইলেকট্রন বিন্যাস সম্পন্ন মৌল যাবে 1b-তে। এটা একটু খেয়াল করলে আপনারা এটা মনে রাখতে পারবেন। n-1 d10 ns2 যদি হয় সেটা যাবে 2b-তে। এরপরে রয়েছে n-1 d1 ns2, অর্থাৎ এই ধরনের ইলেকট্রন বিন্যাস সম্পন্ন, অর্থাৎ এখানে তিনটা আছে, এই তিনটা থাকলে যাবে সেটা 3b-তে। এরপরে দেখুন d2 ns2, চারটা 4b-তে যাবে। d3 ns2 5, এই যে 5টা আছে 5b-তে যাবে। এখানে 6, 4 এবং 2 আছে 6b-তে যাবে। এরপরে যেটা আছে 5, এখানে আছে 2, 7b-তে গেল। তার মানে n-1 d5 ns2। এরপরে দেখুন এই পর্যন্ত ঠিক আছে। এরপরে n-1 d6 ns2, এই যে 6 থেকে 8 পর্যন্ত, এখানে ns2টা ঠিক আছে। 6 থেকে 8 পর্যন্ত এই অরবিটালে ইলেকট্রন যে একটা এই যে এখানে 6টা, এখানে 7টা, এখানে 8টা, টোটাল হচ্ছে এখানে 8, এখানে 9, এখানে 10। এই ধরনের ইলেকট্রন বিন্যাস সম্পন্ন যে মৌলগুলো আছে সেগুলো থাকবে অষ্টম শ্রেণীতে। অষ্টম শ্রেণীতে এগুলো থাকবে। তো আমরা এখন যে বিষয়টা আপনাদেরকে দেখালাম, এটা একটা এক্সাম্পল আকারে আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেটা দেখুন, এখানে যেটা আমি লিখেছি যে ns1 এটা 1a-তে যাবে। তাহলে 1a-তে যাবে, কিন্তু কোন পর্যায়ে যাচ্ছে আমরা একটু দেখি। একটা মৌল লিখে দেখি, যেমন সোডিয়াম। সোডিয়াম হচ্ছে 11 ইলেকট্রন পারমাণবিক সংখ্যা, 1s2 2s2 2p6 3s1। দেখুন এখানে এই যে 3s1, এই যে 1টা পাইলাম আমরা, তাহলে 1a-তে আছে সে। আর 3 হচ্ছে যে n = 3। তার মানে এই মৌলটা 1a শ্রেণী, উপশ্রেণীর তৃতীয় পর্যায়ে আছে। এটা তৃতীয় পর্যায়ের মৌল। আমরা ইলেকট্রন বিন্যাস এখানে দেখুন, এই যে তৃতীয় পর্যায়ে আছে সোডিয়াম। এরপরে দ্বিতীয় যেটা দেয়া আছে এখানে ns2, তাহলে আমি যদি এখানে একটা এক্সাম্পল দেই, ক্যালসিয়াম 20 1s2 2s2 2p6 3s2 3p6 4s2। দেখুন 4s2, তার মানে 2 হচ্ছে এই 2 দ্বিতীয়, মানে 2a উপশ্রেণীতে ক্যালসিয়াম আছে এবং চতুর্থ পর্যায়ে আছে। সে চতুর্থ পর্যায়ে ক্যালসিয়ামের অবস্থান। তাহলে আমরা দেখি ক্যালসিয়ামের অবস্থান কোথায়। এই যে 1 2 3 4, এই যে ক্যালসিয়াম চতুর্থ পর্যায়ে আছে। এভাবে আমরা যে আরেকটা লিখতে পারি এখানে, যে 3a-তে কি আছে। 3a একটা লিখে দেখি, অ্যালুমিনিয়াম লিখি। অ্যালুমিনিয়াম হচ্ছে 13 1s2 2s2 2p6 3s2, তারপরে 3p1। এই যে বলছে ns2 np1, এই 3s2 3p1, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে। এই জন্য 3টা ইলেকট্রন থাকার কারণে 3a উপশ্রেণী এবং এটা তৃতীয় পর্যায়ের মৌল, পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ের মৌল। দেখুন অ্যালুমিনিয়ামের অবস্থান, এটা তৃতীয় পর্যায়ে আছে। এরপরে আমরা যদি চতুর্থ যে এটা উপশ্রেণী, যেটা 4a মানে
উপশ্রেণী যেটা, এটার একটা উদাহরণ দেই। কার্বন 6 1s2 2s2 2p2, দেখুন ns2 np2 2s2 2p2, তার মানে এটা দ্বিতীয় পর্যায়ে মৌল অবস্থান করছে পর্যায় সারণীতে এবং 4a উপশ্রেণীতে অবস্থান করছে। দেখুন এখানে কার্বন, দেখুন দ্বিতীয় পর্যায়ে, এটা দ্বিতীয় পর্যায়ের মৌল। এরপরে আমরা যেটা বলেছিলাম 5a, 5a-তে একটা আমরা দেখাই। 5a-তে কি আছে, আর্সেনিক দেখাইতে পারি। আর্সেনিক 33 হলে 1s2 2s2, এরপরে আছে 2p6 3s2 3p6 4s2 3d10 4p3। এই দেখুন 4s2 4p3 ns2 np3, অর্থাৎ 3 2 5, 5টা ইলেকট্রন আছে বহিস্থ শক্তি স্তরে, আর এটা হলো চতুর্থ পর্যায়ের অবস্থান করছে পর্যায় সারণীতে। দেখুন আর্সেনিক কোথায় অবস্থান করছে, এই যে চতুর্থ পর্যায়ে, চতুর্থ আর্সেনিকের অবস্থান। এইভাবে আমরা ষষ্ঠ পর্যায়ে কি এখানে 6a উপশ্রেণীতে কি আছে একটা দেখি। সালফার লিখি 16 1s2 2s2 2p6 3s2 3p4, দেখুন সালফার 16 ns2 np4 3s2 3p4, তার মানে 6a উপশ্রেণী আর হচ্ছে এখানে তৃতীয় পর্যায়ে সালফার তৃতীয় পর্যায়ে আছে। আমরা দেখি সালফারের অবস্থান কোথায়। এই যে দেখুন এটা তৃতীয় পর্যায়ের। আমি বিভিন্ন পর্যায় এবং শ্রেণী বোঝানোর জন্য এক একটা মূল্য এক এক জায়গা থেকে দেখাচ্ছি। তারপরে আছে আরেকটা দেখাই, ক্লোরিন 1s2 2s2 2p6 3s2 3p5, দেখুন ns2 np5 3s2 3p5, তার মানে এটা তৃতীয় পর্যায়ে মূল্যটা পর্যায় সারণীতে তৃতীয় পর্যায়ে অবস্থান করছে এবং 5 2 7, টোটাল 7টা ইলেকট্রন, এই জন্য 7a উপশ্রেণীতে অবস্থান করছে। দেখি এই যে দেখুন ক্লোরিন তৃতীয় পর্যায়ে 7a, প্রত্যেকটা আপনারা মিলে দেখলে বুঝতে পারবেন। এরপরে যেটা আছে আমি বলেছি যে n-1 d10 ns1, এটা যদি থাকে সেক্ষেত্রে এটা 1b-তে হবে। আমরা একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে সিলভার। একটা সিলভার হচ্ছে এখানে লিখলে এটা একটু কম আছে, আমি একটা কাগজে লিখে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে আমি এটা লিখে দেখাচ্ছি সিলভারের জন্য 47 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s 5s1 হবে, তাহলে 4d আগে অরবিটাল 10 হবে, 10 20 30 37 47 47, অর্থাৎ আমি এখানে 1 দিয়েছি, এটাই হলো বহিস্থ আর কি, এটা হচ্ছে 4dটা পরে আসছে। এখন দেখুন 5 এখানে কি এসছে, দেখুন একটা জিনিস আমি বলেছিলাম যে n-1 মানে হচ্ছে এই যে এখানে বহিস্থ যেটা আছে, এখানে বহিস্থ হচ্ছে 5, n = 5, n = 5 আছে এখানে, তাহলে n-1 হচ্ছে মানে হচ্ছে যে 4, এই যে n-1 দিয়ে বোঝানো হয়েছে 4, 5 - 1 4, এই যে 5 - 1 d10, এই যে এখন দেখুন আমি এবার লিখি 5 - 1 d10 5s1,
D10। এই যে দেখুন, আমি আপনাদেরকে বোঝার জন্য এটা লিখে দেখাচ্ছি যে এটা হচ্ছে যে 5, তো বহিস্থ শক্তি স্তরে 5, আর 5 - 1 এই যে 4 কীভাবে মিলছে দেখুন। ওই যে n মানে বুঝাচ্ছি আমি বহিস্থ, তাহলে n-1 হলে 4 হবে, এই যে 4D এটাই, অর্থাৎ D10 5s1। এটাকে এখানে না লিখে এখানে লিখে দেখাই আপনাদের, তাহলে বুঝতে সুবিধা হবে। 5s1 মানে 5 - 1 হচ্ছে D10, আর 5s1 মানে n-1 D10 ns1। তো এটা এরপরে যেটা আরেকটা আছে যে দেখুন n-1 D10 ns2। তাহলে এটা দিয়ে কি বোঝানো হয়েছে আমার 1b। 1bতে আছে, আমি লিখে দেখাচ্ছি সিলভার। 1bতে দেখুন এখানে এটা বহিস্থ ইলেকট্রন যেটা আছে এটাকে হিসাব করা হয়েছে শুধু। বহিস্থ ইলেকট্রন আছে 1, সেই জন্য এটাকে বলা হয়েছে 1b। তো 1b এবং পঞ্চম পর্যায়ে আছে সিলভার। আসলে কি সিলভার পঞ্চম পর্যায়ে আছে কিনা আমরা একটু দেখি। এটা দেখুন 1b পর্যায় হচ্ছে পঞ্চম, সিলভারের অবস্থান। তো এরপরে যেটা আছে n-1 D10 ns2, এটা আমরা একটা এক্সাম্পল দিতে পারি, সেটা দিই। আচ্ছা, এখানে লেখা যায় কিনা দেখি। জিঙ্ক 30 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 10 20 30। এই দেখুন এখানেও ঠিক তাই, আমি এভাবে লিখেছি। এটা আসবে আগে, মানে বোঝানো হয়েছে এই যে n-1 D10 যেটা, এটা হলো এটা n-1 হলে n মানে 4 - 1 মানে 3 D10, আর হচ্ছে 4s1 মানে ns1 4s2, সরি এখানে 4s2 4 - 1 মানে 3 D10 আর 4s2 মানে ns2 যেটা আর কি। তাহলে আমি এখানে আছে কয়টা, দুইটা, এই জন্য 2bতে অবস্থান করেছে। তার পর্যায় হচ্ছে চতুর্থ পর্যায়ে। এখন জিঙ্ক কোন পর্যায়ে আছে আমরা দেখি। চতুর্থ পর্যায়ে আছে, দেখুন চতুর্থ পর্যায়ের 2b উপশ্রেণীতে জিঙ্কের অবস্থা। তো এরপরে আছে এখানে n-1 D1 ns2 হলে 3b বলা হয়েছে। এটা আমরা একটা মূল্য লিখি, স্ক্যান্ডিয়াম 21 1s2 2s2 2p6 3s1 3s2 3p6। এখানে দেখুন 10 18 আর 3টা আছে। এখন দেখুন 3s এর পরে হচ্ছে 4s 4s2 3d1। এখন দেখুন এই যে 4sটা হচ্ছে যে এইটা ns2টা, আর 3d1 হচ্ছে এই যে n-1 d1 যেটা, এটা আগের নিয়মে, একই নিয়মে। আমি আর ওইটা একটু বেশি লেংদি করছি না আর কি, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখানে দেখুন এখানে আছে 3টা, তো এই 3টাকে হিসাব করা হয়েছে 3bর জন্য। তাহলে চতুর্থ পর্যায়ে টোটাল D1 থেকে একেবারে দেখুন যেটা শুরু হয়েছে এই যে D1 এর জন্য D1 ns2। তাহলে আমরা দেখি স্ক্যান্ডিয়ামের অবস্থান কোথায়। চতুর্থ পর্যায়ে 3b, যেটা বলেছিলাম 3bতে অবস্থান নিয়েছে। চতুর্থ পর্যায়ে 3bতে স্ক্যান্ডিয়াম অবস্থান করছে। তো আমি যদি এভাবে দেখাই, একটা একটা দেখালে, তো এর পরেরটা একটা একটা করে বাড়বে আর কি ইলেকট্রন। এখানে দেখুন টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, আমি এভাবে দেখাতে পারি। এটা একটা একটা করে ইলেকট্রন বাড়ছে। এটা 22, তাহলে 21 এই পর্যন্ত যদি হয়, আমি এভাবে দেখাতে পারি 3d2 4s2, অর্থাৎ 4 - 1 d2 4s2 মানে এই যে ns2 যেটা। তাহলে এটা
4b উপশ্রেণীতে আছে, 4b উপশ্রেণীতে, এবং সেটা কোন পর্যায়ে আছে দেখুন, চতুর্থ পর্যায়ে আছে। তো দেখা যাচ্ছে যে 4 মানে চতুর্থ পর্যায়ে। তো টাইটেনিয়াম ভ্যানাডিয়ামের ক্ষেত্রে কি হবে, এখানে একটা এইগুলো ঠিক থাকবে, আমি পুরাটা লিখে দেখাচ্ছি না। ভ্যানাডিয়াম 23, তো সেক্ষেত্রে হবে যে এখানে 3d3 4s2, একটা একটা করে বাড়ছে আর কি। ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে, ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে দেখুন আমরা লিখতে পারি ক্রোমিয়াম হচ্ছে 3d, এখানে কিন্তু একটু ব্যতিক্রম আছে, এটা কিন্তু এভাবে হয় 4s1 হয় পূর্ণ অর্ধপূর্ণ অরবিটালের জন্য। তো সেই ক্ষেত্রেও আমাদের যে টোটাল ইলেকট্রন সংখ্যা কত দেখুন 6, এই 6টাই এখানে বিবেচনা করা হয় 6। তো এখানে যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এরপরে আছে হচ্ছে ম্যাঙ্গানিজ, এটা একটু ব্যতিক্রম। এই জিনিসটা একটু ব্যতিক্রম, কেন ব্যতিক্রম সেটা আগে আলোচনা করা হয়েছে। পূর্ণ অর্ধপূর্ণ অরবিটাল যেহেতু এটা স্থায়িত্ব লাভ করে, সেই জন্য এটা ব্যতিক্রম হয়েছে। আচ্ছা, এখানে ম্যাঙ্গানিজ হচ্ছে 3d5 4s2, এখানে ইলেকট্রন বিন্যাসটা ঠিক থাকবে 25, কিন্তু এখানে গিয়ে একটা ইলেকট্রন গেল, তাহলে 7টা ইলেকট্রন হয়ে গেছে। 7b উপশ্রেণীতে গেল, এবং পর্যায় হচ্ছে চতুর্থ পর্যায়। পর্যায়টা ঠিক আছে, প্রত্যেকটার জন্য চতুর্থ পর্যায়ে আমি এখানে দেখিয়েছি। দেখুন এখানে চতুর্থ পর্যায়ে যে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ পর্যায়ক্রমে আমি দেখিয়েছি আপনাদেরকে। তাহলে এখন আমরা আর বাকি আছে এখানে অষ্টম শ্রেণীতে টোটালি এখানে টোটাল যে 6 থেকে 8 পর্যন্ত, D6 থেকে 8 পর্যন্ত এটাকে বোঝানো হয়েছে। তো 6 প্রথমটা আয়রন যদি আমি আলোচনা করি তাহলে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 কত হচ্ছে 20, আর 3d6, এই যে 3d6 মানে হলো n-1, এটা 4-1 3d6 আর 4s2। তাহলে আয়রনের অবস্থান এই যে কোথায় আছে, অষ্টম শ্রেণীতে, এই যে 8টা। তারপরে কোবাল্ট হচ্ছে 27, কোবাল্টের ক্ষেত্রে যেটা হবে লাস্টে গিয়ে এখানে হচ্ছে 4s2 3d7, তাহলে এখানে হলো 7টা 9টা, এই 8 থেকে 10 পর্যন্ত এটা ফিল আপ হবে কোবাল্ট। নিকেলের ক্ষেত্রে যেটা হয়, নিকেলের ক্ষেত্রে দেখুন এখানে এসে 4s2 3d8, অর্থাৎ এই 10টা 8 9 10, এই যে ইলেকট্রন যেগুলা পূর্ণ হয়েছে এগুলোর ক্ষেত্রে চতুর্থ পর্যায়ে, এটাও কিন্তু এগুলা কিন্তু চতুর্থ পর্যায়ে মৌল আমি লিখেছি। এদের এই ধরনের ইলেকট্রন কাঠামো পাওয়ার জন্য এটা এই যে আয়রন, কোবাল্ট, নিকেল সবগুলোকে এই শ্রেণী অষ্টম শ্রেণীর অন্তর্ভুক্ত করা হয়েছে এই মৌলগুলোকে। আরও অন্যান্যগুলো আছে পর্যায় সারণীতে, আপনার দেখুন অষ্টম শ্রেণীভুক্ত যেগুলা এই যে কোবাল্ট, নিকেল, রুথেনিয়াম, রোডিয়াম, প্যালাডিয়াম, হ্যাঁ, অসমিয়াম, ইরিডিয়াম, প্লাটিনাম, এভাবে এইটা হলো যে পুরাটা অষ্টম শ্রেণী। তারা এই ধরনের ইলেকট্রন বিন্যাস পায় আর কি, পর্যায়ক্রমে এভাবে পেয়ে থাকে। তো এটা একটা একটা করে পর্যায়ে বাড়বে। এখানে এটা যেহেতু চতুর্থ পর্যায়ে, এই জন্য 4 হয়েছে। পরেরটার জন্য এগুলোর জন্য ইলেকট্রন বিন্যাস যখন লিখবেন এটা 5 হবে, তারপরেরটার জন্য 6 হবে, তারপরটা 7 হবে, কারণ 7টা পর্যায়ের জন্য কীভাবে পর্যায়ক্রমে যাবে। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলিনি, সেটা হচ্ছে পর্যায় সারণীতে যে ns2 np6 এই ইলেকট্রন বিন্যাস, মানে এটা পেলে এই ধরনের ইলেকট্রন, এখানে ns2 np6 np6 হলে এখানে টোটাল হচ্ছে 8টা। তো এই যে 8টা পূর্ণ হয়ে গেলে দেখুন এখানে ইলেকট্রন অরবিটাল কিন্তু পূর্ণ হয়ে গেছে, s2p6 সর্বোচ্চ সংখ্যক অরবিটাল এটা পূর্ণ আছে। এই ধরনের কাঠামো যারা পায় এগুলা হচ্ছে যে শূন্য শ্রেণী বলা হয়, এটাকে পর্যায় সারণীর শূন্য
শ্রেণী, এই শূন্য শ্রেণীতে অবস্থান করে এই মৌলগুলা। এর মধ্যে আমি দেখাতে পারি, আপনাদেরকে দেখালাম নিয়ন 1s2 2s2 2p6 ns2 np6। নিয়ন কোথায় আছে? এটা শূন্য শ্রেণী বলার কারণ হচ্ছে যে আসলে এগুলা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, নিষ্ক্রিয় গ্যাস। এদেরকে একটা শ্রেণীতে স্থান দেওয়া হয়েছে এবং শূন্য শ্রেণী হিসেবে এটাকে সূচিত করা হয়েছে আর কি এই জিনিসটা। এখানে দেখুন নিয়নের অবস্থান হচ্ছে দ্বিতীয় পর্যায়ে, এই যে দ্বিতীয় পর্যায়ে নিয়ন আছে। তো এইভাবে আমরা নিষ্ক্রিয় গ্যাস নিয়ে পরে আলোচনা করব। আজকে শুধু ইলেকট্রন বিন্যাসের দেখে আমরা কিভাবে অবস্থানটা নির্ণয় করতে পারি পর্যায় সারণীতে মৌলের কোন পর্যায়ে এবং কোন শ্রেণীতে আছে সেটাই আলোচনা করলাম। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।